আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। আগামী বিজয় দিবসের মধ্যেই জাতি স্বৈরাচার ও তার দোসরদের বিচারের আনন্দ উদযাপন করতে পারবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর অ্যাটর্নি জেনারেল বলেছেন, জাতির মধ্যে ঐক্যের যে ফাটল ধরেছে ফ্যাসিস্টদের বিচারের ক্ষেত্রে, এটি এখন বড় বাধা। এদিকে নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেছেন, এখন রাষ্ট্রের কিছু সংস্কার করতে না পারলে আর কখনোই করা যাবে না। শনিবার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে দিনব্যাপী আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিচার, সংস্কার ও আগামী নির্বাচনের পথ খুঁজতে ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। 2 দিনব্যাপী সংলাপের দ্বিতীয় দিনে অংশ নেন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। দ্বিতীয় দিনে আলোচনায় প্রাধান্য পায় গণহত্যা, গুম ও খুনের বিচারের বিষয়টি। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিচারের বিষয়ে সরকারের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুললে আইন উপদেষ্টা বলেন, বিচার নিশ্চিতে যা যা করণীয় সবই করা হচ্ছে। তবে নানামুখী স্বার্থের কারণে সবার মধ্যে যে অনৈক্য তৈরি হয়েছে, এই বিচারের পথে প্রধান অন্তরায় বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। জুলাই গণঅভ্যুত্থানে অন্তত 3টা বড় লক্ষ্য আছে। একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে নির্বাচন। বিচারটা মূলত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে। এখানে কোনো রকম কোনো গাফলতি হচ্ছে না, হবে না। সামনের বছর বিজয় দিবসের আগেই এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো। কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে ব্যারিকেড তৈরি করার যে ঐক্য, সেই ঐক্যে যে ফাটল ধরেছে, সেই ফাটলটাই প্রথম চ্যালেঞ্জ। কেউ জমি দখলে ব্যস্ত, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত, পদ পদবি দখলে ব্যস্ত, কেউ নিজস্ব লোক পুনর্বাসনে ব্যস্ত। কিন্তু খুনিদের ধরিয়ে দেওয়ার জন্য, খুনিদের বিচারের জন্য আমাদের উপর যে পরিমাণ চাপ প্রয়োগ করার প্রয়োজন ছিল, সেইখানে আপনারা ফোকাস করেননি। সংলাপের ভিন্ন অধিবেশনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে নতুন যে বাংলাদেশ গঠিত হয়েছে, সংস্কার করা না গেলে তা হবে সেসব শহীদদের রক্তের সাথে বেইমানি। এই সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি, তাহলে আর কখনো করা যাবে না। কারণ আমরা একবার ট্রাই করেছিলাম 2007-এ, কিছু করেছিলাম, সেগুলো থাকেনি পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতা ছিলেন তাদের কারণে। আর এখন যদি করা না যায়, এখন যদি আমরা সংবিধানের দোহাই দেই, আমরা অন্যান্য আইনের দোহাই দিই, যদি না করতে পারি, রক্ত দিয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রতি একটা অন্যায় করব। আমি বলছি না যে আমরা 5 বছর 6 বছর থাকবো। সংস্কার যে কোনো সময় করা যায়, মাইট টেক জাস্ট 1 year। অন্যদিকে কিছু বিষয়ে দ্বিমত তৈরি হয়েছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জাতীয় ঐক্যে কোনো ফাটল ধরে নাই। যে ঐক্য আমাদের মধ্যে গড়ে উঠেছিল 5ই আগস্টের সময় পর্যন্ত, সেটা কিছুটা দুর্বল হয়েছে। আমি পার্সোনালি কিন্তু সেভাবে মনে করি না। হ্যাঁ, কিছু ব্যাপারে দ্বিমত হয় আমাদের, কিন্তু দ্বিমত হওয়াটা গণতন্ত্রের সুস্বাস্থ্যের লক্ষণ। সংলাপে প্রত্যেকেরই কণ্ঠে ছিল, হাজারো মানুষের রক্তের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, তা যেন কোনো স্বার্থের কারণে বেহাত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জনগণের মধ্যে ধারণা তৈরি হচ্ছে ইচ্ছাকৃতভাবেই নির্বাচন বিলম্বিত করছে এই সরকার। তিনি বলেন, দীর্ঘ সময় অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকা ঠিক নয়। আর দেশে যেসব সমস্যা ও অস্থিরতা দেখা দিয়েছে, তা নির্বাচনের মাধ্যমে অনেকটাই কেটে যাবে বলে মনে করেন তিনি। বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার আলোচনায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।
অতিষ্ঠ হয়ে গেছে দেশের মানুষ। ইচ্ছাকৃতভাবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন বিলম্বিত করছে বলেও অভিযোগ করেন তিনি। কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। বড় বড় যারা উপদেষ্টা আছেন অনেকেই তারা আবার এই রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছেন। আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আপনারা হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। আপনাদের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চান, সংস্কার করবেন, সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এটাই হচ্ছে এক প্রধান কাজ। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, শুধু সুন্দর কথা বললে হবে না, কাজ করে দেখাতে হবে। আমরা একটা কথা খুব পরিষ্কার বুঝি যে শুধু শুধু সুন্দর সুন্দর কথা বললেই কাজ হবে না, কাজ করে দেখাতে হবে। সংস্কার তো সবাই চায়, স্বস্তি চায়, বাজারে স্বস্তি চায়, নিরাপত্তা চায়, ওই দিকে একটু নজর দিতে হবে। তো প্রশাসনের নজর দিতে হবে, গভর্নেন্সের দিকে নজর দিতে হবে। ভারতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্র চলছে, তাই দ্রুত নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলগুলোকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। আজকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের আহ্বান থাকবে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সমাপ্ত করে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা। দ্রুত নির্বাচন দিলে সব ষড়যন্ত্র ব্যর্থ হতে পারে বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সামনের বাংলাদেশ চলবে 24-এর মুক্তিযুদ্ধে অংশ নেয়া তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী, আর নিজেদের মধ্যে ঐক্য না থাকলে দেশ ভারতের আগ্রাসনে পড়বে বলে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভারতকে সতর্ক করে বলেন, বাংলাদেশে আগুন জ্বললে ভারতও নিরাপদ থাকবে না। ইফতেখার রেজার আরও একটি রিপোর্ট। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিভেদ নয় ঐক্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনের আয়োজন করে খেলাফত মজলিস। আজকের দ্বাদশ অধিবেশনের উদ্বোধন ঘোষণা করছি। সাবেক আমির মোহাম্মদ ইসহাকের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। সম্মেলনে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা। আমন্ত্রিত অতিথির বক্তব্যে জামায়াত আমির ইসলামী দলগুলোর প্রতি ঐক্যের ডাক দেন আর বলেন, যেন দলগুলোকে বিভক্ত করে কেউ অনৈতিক সুবিধা না নিতে পারে। সমস্ত সৃষ্টির স্রষ্টা যে বিধান দিয়েছেন তার বাইরে মানুষের জন্য কোনো মুক্তির পথ খোলা নেই। একমাত্র পথ হচ্ছে আল কোরআনের শাসন। এই শাসনের জন্য একটা জিনিসই প্রয়োজন, ঐক্য। তারপরে কি ঐক্য, এরপরে কি ঐক্য, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যেন আলিম ওলামা ইসলামের দলগুলার মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশে আগুন জ্বালালে সেই আগুনে ভারতকেও জ্বলতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি। পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ না। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজের শান্তিতে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না, ইতিহাস বলে না। সুতরাং একটু সাবধান, বুঝে শুনে চলেন। নতুন বাংলাদেশ তৈরির জন্য ভোটের অধিকার নিশ্চিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখতে হবে বলেন রাজনৈতিক নেতারা। আমরা জিতেছি, এখন লড়াই হচ্ছে ওই আন্দোলনের মধ্যে দিয়ে স্লোগান উঠেছিল, এই বাংলাদেশ চাই না, নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ গড়বার লড়াই। যে ভোট কেড়ে নিয়েছিল, গণতন্ত্র কেড়ে নিয়েছিল, সেই গণতান্ত্রিক দেশ করতে চায়। আওয়ামী লীগ সবচেয়ে বেশি আক্রোশ মিটিয়েছে আলেম ওলামাদের উপর আর করেছে সীমাহীন দুর্নীতি বলেন সম্মেলনে বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে 53 বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ শিরোনামে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বলেছে, গত 27 ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। প্রতিবাদ লিপিতে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার কোনো
পরিকল্পনা নেই। এই দাবি ভিত্তিহীন। বাংলাদেশ সেনাবাহিনী তার চাহিদার ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় গোলাবারুদ সংগ্রহ করে। সংবেদনশীল প্রতিরক্ষা বিষয়ে অজ্ঞতাপ্রসূত মতামত অনভিপ্রেত, অযাচিত ও আপত্তিকর। এই প্রতিবেদন তৈরিতে সাংবাদিকতার রীতি অনুসরণ করা হয়নি উল্লেখ করে আইএসপিআর বলেছে, প্রতিবেদন প্রকাশের আগে সংবাদপত্রটি বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিবহন দপ্তরের কোনো মন্তব্য বা ব্যাখ্যা গ্রহণ করেনি, যা প্রতিবেদনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতার গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করা হয় প্রতিবাদ লিপিতে। চাঁদপুরের মেঘনায় কার্গো জাহাজে 7 শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতি 2 দিন পর প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার। এর আগে চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজে 7 খুনের প্রকৃত উদ্ঘাটন, ক্ষতিগ্রস্ত পরিবারকে 20 লক্ষ টাকা আর্থিক সহায়তা ও নৌপথে চুরি ও ডাকাতি বন্ধ সহ নিরাপত্তা জোরদারের দাবিতে চাঁদপুর সহ সারা দেশে এই কর্মবিরতি ডাক দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। শুক্র ও শনিবারের কর্মবিরতিতে দেশের বিভিন্ন প্রান্তে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ অন্যান্য মালামাল পরিবহনে স্থবিরতা নেমে আসে। ছাত্র গণঅভ্যুত্থানে সংহতি প্রকাশ করে আন্দোলনের কারণে চাকরি হারানো আরব আমিরাত ও সৌদি আরবের শ্রমিকরা শনিবার বিক্ষোভ করেছে প্রবাসী কল্যাণ ভবনে। কর্মসংস্থানে ফেরানো ও দূতাবাসের দায়ী কর্মকর্তাদের শাস্তির দাবিতে ব্যাপক হট্টগোলের মুখে সভা শেষ না করেই চলে যান প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। প্রবাসী কল্যাণ ভবনে 20 মিনিটের বেশি সময় জুড়ে বিক্ষোভ চলে শ্রমিকদের। তাদের দাবি, দেশে ফেরার পরেও বিকল্প কর্মসংস্থান অথবা বিদেশে কাজে পাঠানোর বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমার কথাটা শুনেন না ভাই, আপনারা আগামীকাল 3টার সময় আমার সাথে আপনারা 7 জনের প্রতিনিধি আসবেন। এর আগে শ্রমিকরা বলেন, আরব আমিরাত ও সৌদি আরবে বিক্ষোভের পর তাদের নাম ওসব দেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয় দূতাবাসের সঙ্গে জড়িত কয়েকজন। ওনারা একটা লিস্ট করছে, মূলত লিস্ট করে এটা সিআইডির অফিসে পাঠাইছে। বলা হয়েছে আমরা জঙ্গি, আমরা উগ্র, আমরা বাংলাদেশে দাঙ্গাবাজি করে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছি। আমরা চাইছিলাম যে উকিল নিয়োগ করতে, জেলখানায় আসিয়া তারা এগুলি আমাদেরকে করে নেই। অনেকের অভিযোগ, দেশ দুটিতে কর্মসংস্থানের বিষয়ে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। সরকারি খাতাতে আমাদের এখনো লিস্ট হয় নাই, তো আমরা চাই যে আমাদের লিস্ট হোক। এখন আমাদের দাবি একটাই এবং লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমরা ডক্টর ইউনূস স্যারের সাথে সাক্ষাৎ চাই। ধর আমাদের যে ভাইটা বললেন যে আপনাদের নো এন্ট্রি ভিসা তুলে দেওয়ার জন্য, এটা আপনারা একটু নিজেরা ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, যে আরবের একটা দেশ নো এন্ট্রি দেশ দিয়েছে, আমাদের স্যার বলবেন অবশ্যই, বললে এটা তুলে নিবে। যাই হোক, আমাদের চেষ্টা থাকবে। বেসরকারি যারা পাঠায় ওটা তো ভাই আমাদের কিছু করার নাই, আমরা ওনাদের সাথে মিটিং করে রিকোয়েস্ট করব, এর বাইরে আমাদের কিছু করার নাই। দুবাই ও সৌদি ফেরত শ্রমিকদের 80 জনের প্রত্যেককে 50,000 টাকার চেক তুলে দেয় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। মানবাধিকার সম্মাননা পেলেন এনটিভির পরিচালক আলহাজ নুরুদ্দিন আহমেদ। দেশের বৃহৎ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ঢাকা মহানগর কমিটির পরিচিতি সভা ও মানবাধিকার সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়। সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল হক সাইদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সচিব হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ও ঢাকা মহানগর কমিটির উপদেষ্টা ডক্টর সৈয়দ নকিব মুসলিম। আয়োজনে মানবাধিকার নিয়ে কাজ করে এমন ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। 2003 সাল থেকে মানবাধিকার রক্ষায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। শনিবার দুপুরে রাজধানীর কল্যাণপুর শহীদ মিনার মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জানান, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে,
সেই স্বাধীন বাংলাদেশে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কল্যাণপুর অনুশীলন সংসদ এই ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করে। 16টি দলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টটি গত 6 ডিসেম্বর শুরু হয়। এবারে প্রবাসী নিউজ। ইসলামী আন্দোলন বাংলাদেশ রিয়াদ মহানগরের উদ্যোগে হোটেল ডিমুরাতে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। রিয়াদ মহানগর আন্দোলনের সভাপতি মুফতি জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 5 সংসদীয় আসন থেকে চরমোনাই পীর মনোনীত হাত পাখা প্রতীকের সম্ভাব্য প্রার্থী মাওলানা উসমান গনি রাসেল। ভারপ্রাপ্ত সেক্রেটারি শওকত আলী ও শামসুদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মাওলানা জসিম উদ্দিন, মাওলানা ফরিদ উদ্দিন, হাফেজ পারভেজ সহ আরও অনেকেই। বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে দেশাত্মবোধক ইসলামী সঙ্গীত পরিবেশন করেন প্রবাসী নাশিদ ব্যান্ড। এনটিভি বাহরাইন দর্শক ফোরামের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। জমকালো অনুষ্ঠানে বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন। বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হুসাইনের পাঠানো রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী মানামার পাঁচতারকা হোটেল ডেলমন ইন্টারন্যাশনালে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে এনটিভি বাহরাইন দর্শক ফোরাম। পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দর্শক ফোরামের উপদেষ্টা মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে এবং এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হুসাইনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের যৌথ সঞ্চালনা করেন দর্শক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম এবং আর.জে. ফরহাদ হোসেন। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যারা আমাদেরকে স্পন্সর করেছেন, আমি সকলের কাছে সবিনয়ে কৃতজ্ঞ এবং শুভেচ্ছা ও আমার সালাম জানাচ্ছি। পাশাপাশি আমাদের সকল দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত যারা এখানে আছেন, আপনাদের সকলকে আমি আমার এনটিভি দর্শক ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা। অনুষ্ঠানে প্রধান অতিথি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ.কে.এম. মহিউদ্দিন কায়েস টেলিকনফারেন্সে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের তৃতীয় সচিব মামুন রশিদ। এনটিভি যেভাবে সুন্দর এবং সমৃদ্ধ প্রচারণা করে সেভাবে আরো ভবিষ্যতে আরো করবে ইনশাআল্লাহ। এ সময় বাংলাদেশি সফল ব্যবসায়ীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে প্রিন্সিপাল স্পন্সর ছিল স্টার গোল্ড গ্রুপ, গোল্ড স্পন্সর আল হেলাল হসপিটাল, রাজধানী রেস্টুরেন্ট, আলিফ ট্রাভেলস, গ্রিন অ্যান্ড ইয়েলো প্রপার্টিজ ম্যানেজমেন্ট কোম্পানি, WLL, MR ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম। অনুষ্ঠান উপভোগ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশি দর্শক ছাড়াও স্থানীয় বাসিন্দা, ভারতীয়, পাকিস্তানি, নেপালি, ফিলিপিনীয় এবং ব্রিটিশ নাগরিকরাও উপস্থিত ছিলেন। পরিবেশিত হয় দেশের গান, ফোক গান, বাউল গান, নৃত্য, নাটিকা, কৌতুক, অভিনয় এবং দর্শক পর্ব। প্রবাসের মাটিতে এমন পরিবেশনা দেখে মুগ্ধ হন সবাই। এনটিভি দর্শক ফোরামে শিল্পীদের গান বিমোহিত করে সবাইকে। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখার উদ্যোগে মহান বিজয় দিবস আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। কুয়েত বিএনপির সিনিয়র সহ সভাপতি জনাব আব্দুল কাদের মোল্লার সভাপতিত্বে ও আব্দুল কাদের এবং আরিফুর রহমান শাহিনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুয়েত বিএনপি সাধারণ সম্পাদক আবুল হাশিম এনাম, জালাল আহমেদ চুন্নু মোল্লা, আব্দুল মুহিত সহ অন্যরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালে খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার।